নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। আজ 8ই মার্চ। 8ই মার্চ মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। আর এই আন্তর্জাতিক নারী দিবসের স্পেশাল এপিসোডে আমরা পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে, যিনি গত 8 বছর ধরে অ্যাক্টিং প্রফেশনে সুনামের সঙ্গে কাজ করছেন। ওনার কাছেই শুনে নেব ওনার স্ট্রাগলের কথা, ওনার জার্নির কথা এবং অবশ্যই ওনার কাছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের কী সিগনিফিকেন্স বা তাৎপর্য সেই বিষয়ে জেনে নেব ওনার মতামত। শুরু করছি আজকের স্পেশাল এপিসোড উইথ অর্পিতা নস্কর। অর্পিতা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ। অর্পিতা, প্রথমে আমি যে তোমাকে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় বললাম যে তোমার স্ট্রাগলের কথা, তোমার প্রফেশনের কথা। তুমি গত 8 বছর ধরে অ্যাক্টিং করছো। তুমি এই ফিল্ডটা কেন চয়েস করলে? প্রথমত বলবো এই ফিল্ডটা একদমই আমার চয়েসে ছিল না, কারণ যেই বয়স থেকে আমি কাজ করা শুরু করেছি সেই বয়স থেকে সবাই ভাবে যে আমি এরপরে কি করব, কি নিয়ে পড়াশোনা করব, কোন ফিল্ডে আমি যেতে চাই, তখনও সবাই এক্সপ্লোর করে। আমার আশাটা এতই অদ্ভুত। প্রথমেই বলি, আমি কাজ করছি 2018 থেকে। ওকে। তখন আমার বয়স 14 বছর বয়সে হঠাৎ করে একদিন আমার বাবা বাড়িতে এসে বললেন, অভিনয় করবি? প্রথমত বললেন, শিখবি? তো আমি বললাম, হ্যাঁ শিখবো, একটা নতুন জনরা ট্রাই করি। তো ওই শেখা থেকেই আমার শুরু। আচ্ছা। আর শিখতে শিখতে আমি বুঝতে পারি কোথাও না কোথাও আমার মধ্যে ওই ব্যাপারটা আছে, কারণ ছোট থেকেই হয় না, বাচ্চারা অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রকম অঙ্গি ভঙ্গি করে। একদম একদম। তো সেই বয়স থেকে আমি নিজে সেজে গুজে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অঙ্গি ভঙ্গি করতাম। ওকে। তো হতে পারে কোথাও ছিল ওই ব্যাপারটা, আর বাবা হয়তো কোথাও খেয়াল করেছেন এই জিনিসটা, তাই তার মাথায় এসছে যে মেয়ে হয়তো পারবে। হুম তো এইভাবেই আসা। হঠাৎ একদিন আমি যেখানে শিখতাম হুম সেখানে যিনি আমার মেন্টর, আমার গুরু, উনি একদিন বললেন, অডিশন দিবি? হ্যাঁ, অডিশন দেবো। আর উনিও চাইতেন যাতে আমরাও কাজ করি। অ্যাকচুয়ালি ওনার জন্যই, বাবার Okay. পরে আমার গুরু যিনি পর্ণা ম্যাম, ওনার কারণেই আমার আশা অভিনয়। তো অডিশন দিলাম, সিলেক্টেড হলাম। আর এমন টাইমে সিলেক্ট হয়েছি তখন আমার মাধ্যমিক পরীক্ষা। ওকে, তো ইন্টারেস্টিং। আমার হাতে খড়ি সিরিয়াল থেকেই। সান বাংলা তখন নতুন লঞ্চ করছে, আমি নামটা নিলাম বিকজ আমি মানে নাম না নিয়ে পারলাম না, কারণ আমার ডেবিউ যেটা। একদম। তখন মাধ্যমিকের সময় এমন হয়েছে, আমার প্রথম কাজেই হয়তো 5 দিন ঘুমোইনি, কারণ আমার মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি সকালবেলা পরীক্ষা দিচ্ছি, বিকেল 3টের সময় পরীক্ষা শেষ হচ্ছে, আমি চলে যাচ্ছি শুটিংয়ে। শুটিং শুটিং শেষ হচ্ছে ভোর 5টা, বাড়ি আসছি, সকালে পরীক্ষা দিচ্ছি, আবার শুটিংয়ে যাচ্ছি। তো এমনও হয়েছে পরীক্ষার দিন আমি ঘুমিয়ে পড়েছি। লাস্ট পরীক্ষা যেদিন, আমি 45 মিনিট আমাদের এক্সাম হলে বসে ঘুমিয়েছিলাম, আমার মনে আছে। তো মানে একটা সময় গেছে এই সময়টা। তো আস্তে 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 ক্যামেরা জিনিসটাকে এতটা ভালোবেসে ফেলেছি, ওখান থেকে আর বেরোতে পারিনি। একদমই। মানে যেটা বাবা দেখেছিল যে মেয়ে হয়তো পারবে, সেখান থেকে আমারও ভালো লাগা শুরু হয়ে গেছে, ক্যামেরার প্রেমে পড়ে গেছি, থেকে গেছি। মানে আমি তোমাকে কেন বললাম যে ইনিশিয়াল ডেজগুলো, তার মানে তোমার খুব স্ট্রাগলিং পিরিয়ড গেছে ওই সময়টা। স্ট্রাগল বেশ অনেকগুলো গেছে, হুম একটা না, বেশ অনেকগুলো। প্রথম স্ট্রাগল তো বললাম নিজের একদম ইনিশিয়াল স্টেজে, তখন খুবই ছোট, আমি 14-15 বছর বয়স। তারপরে মেজর একটা স্টেজ গেছিল লকডাউনের সময়। ওকে, মানে কোভিডের সময়টা। হ্যাঁ, ফার্স্ট কোভিড যখন হয় তখন আমি একটা সিরিয়াল করতাম, যেটি করোনা লকডাউনের জন্য বন্ধ হয়ে যায়। হুম। খুব রিনাউন্ড একটা সিরিয়াল। তো সেখানে চরিত্রটা ডেভেলপ করার আগেই সিরিয়ালটা বন্ধ হয়ে যায় আনফরচুনেটলি। তারপর যখন একদম ফার্স্ট করোনা, যখন একটু ছাড় হয়েছে, যখন নাইট কারফিউ চলছে, আমি সেই সময়ও কাজ করেছি। তখন বাড়িতে সবাই, আমার বাবা কাকারা বসে রয়েছেন, হুম। ন্যাচারালি যেটা হয়। টাফ সময় গেছিল। খুবই মানে আমি লাইফ রিস্ক নিয়ে কাজ করেছি। কারণ একদমই ওই তাই। ছোট বয়স থেকে আমি একা যাতায়াত করতাম, ওই করোনার সময়ও আমি একা যাতায়াত করতাম। তারপরে সেকেন্ড লকডাউন যখন আসে, 2021। হ্যাঁ 2021, তখনও অ্যাজ ইউজুয়াল আমি কাজ করছি, বিকজ কাজ করতে হবে, কিছু একদমই। করার নেই, কারণ ফ্যামিলি চালাতে হবে। বুঝতে সেই পেরেছি। সময় আমার একটা ইনজুরি হয় পায়ে। মানে কোভিডের সময়। হ্যাঁ মানে বর্ষাকাল, আমি যেতে যেতে সাইকেলের 5টা স্পোক আমার পায়ের হাড়ের উপর ভাঙে। মাই মানে আমার গুডনেস। জুতোটা সাইকেলে আটকে গিয়ে 5টা স্পোক আমার অ্যাঙ্কেলের উপর লেগে 5টা ভেঙেছে, পায়ের মাংস উল্টে গেছে। কিন্তু আমি জানি আমাকে কল টাইম দিয়েছে, আমাকে পৌঁছতে হবে, বিকজ ওয়ার্ক মাস্ট গো অন। একদম। সেই সময় আমি কোনো রকমে নিজেকে মন শক্ত করে আমি গেলাম, গিয়ে ওই ইনজিওর্ড পা নিয়ে আমি 10 দিন কাজ করেছি। ডক্টর ভুলে যাও। হুম। মানে ওই যে বলে না, এটা শো বিজনেস এবং একদমই দ্য তাই। শো মাস্ট Just গো অন। দুটো জিনিস, এক ক্যামেরার প্রতি ভালোবাসা,
দুই ফ্যামিলি চালাতে হবে। তো মানে একটা রেসপন্সিবিলিটি। একদমই তাই। তো ওই সময়টা এমন গেছে, ওই করতে করতে না মানে কি বলবো, রন্ধ্রে রন্ধ্রে অভিনয়টা মিশে গেছে। হুম। আর অর্পিতা, তোমার এই যে অভিনয়ের শুরুর দিকে তোমার মানে ফ্যামিলির দিক থেকে এরকম সাপোর্ট ছিল? ফ্যামিলি দিক থেকে সাপোর্ট বলতে প্রথমেই বললাম আমার বাবার কারণে আসা এখানে। হুম। ফ্যামিলি সাপোর্ট সত্যিই ছিল, বিকজ সবাই এন্টারটেনমেন্ট এই জগৎটাকে খুবই ভালোবাসে, আমার বাড়ির সবাই। একদমই। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে না, বাড়ির হ্যাঁ। প্রথম কোনো মেম্বার টিভিতে তাকে দেখবো। একদম। তো সেই কারণেই আসা, সেই কারণেই থেকে যাওয়া, পড়াশোনাও সেই বিষয় নিয়ে করা। বাহ। এখন চলছে 8 বছর এইভাবেই। মানে আমি কেন জিজ্ঞেস করলাম, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আর্টিস্টরা বলে যে বাড়ি থেকে সাপোর্ট ছিল না, বা অনেকে বলে যে বাড়ির অমতে করেছিলাম। হ্যাঁ। মানে সেক্ষেত্রে তোমার জার্নিটা বাড়ির একদম সহমত নিয়েই। একদম আমার বাড়ির কারণেই শুরু করা, বাড়ির কারণেই থেকে যাওয়া। তার থেকেও বড় বিষয় এই প্রফেশনটাকে ভালোবাসা। একদম একদম। আর কোথাও না কোথাও বুঝতে পেরেছি আমার দ্বারা 9 to 5 জব হবে না ভাই। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। 9 to 5 জব কেউ করতে চাইছে না, আর বিশেষ করে এখনকার জেনারেশন। কি বলতো, আমাদের যে ইন্ডাস্ট্রিটা না অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি, বিকজ আমাদের দিনে 14 থেকে 15 ঘন্টাই কাজেই কাটাতে হয়। একদম। তো সেখানে যদি আমাদের মধ্যে একটা ফ্যামিলি লাইক বন্ডিং না থাকে, অ্যাবসলিউটলি। একদম হবে না। অ্যাবসলিউটলি। প্রত্যেকটা টিম, টেকনিশিয়ান টিম বলো, ডিরেক্টোরিয়াল টিম বলো, আর্টিস্ট টিম, আমরা যারা এতটা সময় মেকআপ রুমে কাটাই, একদম। তাদের মধ্যে যে বন্ডিংটা হয়, প্লাস আমি যেটা পারছি না, আমার যিনি সিনিয়র আছেন, যিনি ডিরেক্টর আছেন, তিনি শিখিয়ে দিচ্ছেন। হুম। কোথাও ভুল হলে সবার সামনে হয়তো বকছে, একদম। বাট সবার আড়ালে এসে ঠিক করে কোনটা কি ভুল করলাম, কোনটা কি করলে ঠিক হতো সেসব বুঝিয়ে দেওয়া। মানে দ্যাটস পার্ট অফ দ্য শো। মানে এটা তোমার শেখার একটা প্রসেস। একদমই তাই, একদমই তাই। আর তৃতীয়ত, সরি, হুম। এই যে তুমি জিজ্ঞাসা করলে না যে স্ট্রাগল পিরিয়ডটা অ্যাকচুয়ালি এখনো চলছে। কারণ আমাদের আর্টিস্টদের স্ট্রাগল কোনোদিনও শেষ হয় না। একদম, আই এগ্রি। কখনো হয়তো আমরা পিকে আছি, হুম। তারপরে হঠাৎ করে পড়ে গেলাম, ডাউনফল একটা চলে একদম। আসতে পারে, হ্যাঁ। আর এখন কি হয় জানো তো, মানে ইন্ডাস্ট্রিটা কেমন ভাবে চলে, তোমাকে কতজন মানুষ চেনে, তোমার ফেস ভ্যালু কতটা। মানে তুমি বলছো পপুলারিটি শো হয়ে গেছে একটা। একদম, তোমাকে কতজন মানুষ চেনে, তোমাকে সেই বুঝেই কাজটা দেওয়া হবে। সেক্ষেত্রে কি ট্যালেন্টের কোনো দাম নেই? অবভিয়াসলি দাম আছে। হুম। তুমি হয়তো তোমার ফেস ভ্যালু জোরে একটা কাজ, দুটো কাজ, বড় জোর 3টে কাজ করলে, বাট দিনের শেষে সবাই দেখবে প্রোডাকশনের খরচা কোন আর্টিস্ট বাঁচাচ্ছে, কোন ভেরি আর্টিস্ট টাইমের ইম্পর্টেন্ট। মধ্যে কাজটা করছে। ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রেই এই যে বললাম যে এসছি, আসার পর ছোটবেলায় যখন প্রথম প্রথম কাজটা শুরু করছিলাম, তখন অনেক কিছু জানতাম না, হুম। যে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়। হুম। সেখানে আস্তে আস্তে শিখেছি অভিনয়টা না অ্যাকচুয়ালি মানে কি কি বলবো, কোনো মেকি কিছু নয়। মানে একদম সহজাত। হ্যাঁ, অভিনয় জিনিসটা কি বলতো, তুমি যখন আমার সাথে কথা বলছো, তুমি যা করছো সেটাও কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে সেটাই অভিনয়। একদম কারণ একদম। আমরা রিয়েল লাইফে যেটা করি, আমরা ক্যামেরার সামনেও সেটাই করি। হ্যাঁ, মানে এখন না অভিনয়টার ট্রেন্ডটা অনেক পাল্টে গেছে। মানে এখন যে অভিনয় করা, মানে অভিনয় একটা ন্যাচারাল প্রসেস হয়ে গেছে। অভিনয়টা অ্যাকচুয়ালি ফিল করা, ফিল করা। যে আমি আমার জায়গা থেকে নয়, এই চরিত্রটা যেরকম বিহেভ করে এই গল্পে, সেই চরিত্রটা কিভাবে বিহেভ করবে সেটা জানাটাই হচ্ছে অভিনয়। আই এগ্রি। এবং অর্পিতা, তোমার মধ্যে কি অভিনয়ের প্যাশনটা বরাবর ছিল ছোট থেকে? বলতে পারো, বলতে পারো। ওকে। আর তুমি যখন বড় হচ্ছিলে, কাউকে আইডলাইজ করেছিলে বা আমি একে ফলো করছি বা এনার মতো হতে চাই? আইডলাইজ করেছি বলতে, প্রথমত বলবো যখন ছোটবেলা থেকে মা কাকিমারা সিরিয়াল দেখতেন, তখন থেকেই দেখতাম আচ্ছা এইরকম করছে, আচ্ছা এইভাবে হয়, আচ্ছা টিভির ভেতরে এরা কি করে থাকলো, কি করে ঢুকলো, ছোটবেলায় যে কিউরিয়াসিটি যেটা হয় বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে যখন বড় হলাম, তখন না অবজার্ভ করতে শুরু করলাম যে আচ্ছা এখানে এই ব্যক্তি এই কথাটা বলছে, আচ্ছা এখানে এইভাবে কাটলো, আচ্ছা এইভাবে তারপরে এই জায়গাটা চলে গেল, তার মানে নিশ্চয়ই ক্যামেরার কোনো অঙ্গি ভঙ্গি আছে, ওকে। গল্প অনুযায়ী মানুষটা বিহেভ করছে। একদম। সেই জিনিসগুলো না আস্তে আস্তে চোখ তৈরি হতে শুরু করলো, যখন একদম প্রপারলি ক্যামেরার সামনে এলাম, তখন যে আচ্ছা এইভাবে কাজগুলো হয়। মানে একটা কিউরিওসিটি বা একটা ইন্টারেস্ট থেকে তোমার হ্যাঁ, কাজের হ্যাঁ, দিকে, হ্যাঁ, মানে একদমই, প্যাশনটা একদমই। এসেছে। আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, তুমি তো কবিতা বা আবৃত্তির চর্চা করেছো, হ্যাঁ, বা এখনো করি। এখনো করো, বা নাটকের সঙ্গেও মনে হয় হ্যাঁ, যুক্ত হ্যাঁ, ছিলে। হ্যাঁ। তো সেই সময়কার কথা যদি বলো, বা সেই চর্চার ব্যাপারে যদি একটু বলো। সেই চর্চা বলতে, আমি প্রথম যখন আবৃত্তি একটি কম্পিটিশন হয়, সেখানে আমার এই যে কনফিডেন্স, যে ক্যামেরার সামনে আমি দাঁড়াতে পারবো, আমার প্রথম ওই কনফিডেন্সের জায়গা হচ্ছে স্টেজে দাঁড়িয়ে আবৃত্তি করা।
স্কুল লাইফেও ছোট ছোট আবৃত্তি করতাম, স্কুলে নাটক করতাম, ওখান থেকেও তো ছিল ব্যাপারটা। হুম। কিন্তু আমার এখনো আছে, আমি স্টেজে উঠলে এখন আমার হাত পা কাঁপে। এখন আমি বসে তোমার সাথে কথা বলছি, আমার হাত ঘেমে যাচ্ছে লিটারালি। বাই দা ওয়ে, খুব ভালো আবৃত্তি মানে করে, এবং স্টেজে আমি ওর পারফরমেন্স দেখেছি। যারা যারা দেখেনি তাদের জন্য বলে যাচ্ছি, ও কিন্তু খুব ভালো রিসাইটার। হ্যাঁ বলো। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম যখন আবৃত্তি করেছিলাম, প্রথম যখন প্রাইজটা আমার হাতে আসে, তখন মনে হয়েছিল এটা আমি সত্যি কি ডিজার্ভ করি। হুম। কারণ এটা আমার মনে হয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম আমি যখন আবৃত্তিটা করছি আমার হাত পা কাঁপছে, আমি হয়তো কোথাও ইমোশন বোঝাতে পারছি না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তারপরে ভাবলাম যে হয়তো আমার ফিল হচ্ছে, কিন্তু যে শ্রোতা, যে শুনছে, তার হয়তো কোথাও না কোথাও এইখানে লাগছে কথাগুলো। একদম হার্টে লাগছে। একদমই হ্যাঁ। তাই, এটা ভয়েস মডুলেশনের উপর ডিপেন্ড করে। আবারও বলবো, এটাও কিন্তু শিখতে হয়েছে, প্রপার ট্রেনিং ছাড়া কোনো কাজ হয় না। অর্পিতা, এই যে নাটক, নাটক থেকে কি তোমার অভিনয়ের হাতে খড়ি? হ্যাঁ, বলতে পারো। হুম। কারণ আমি যখন ডিপ্লোমা ডিগ্রি পাস করি, আমার মেন যখন আমাদের সার্টিফিকেটটা আসতো, তখন একটা থিয়েটার শো করতে হতো। ওকে। তো সেটা একটা কম্পিটিশনের মতোই হয়। তো 2019 এপ্রিলে, 31 এপ্রিল, 31 30, ওকে। মানে 2000 এপ্রিল, মানে ওই সামার হ্যাঁ সিজনটার হ্যাঁ, সময়। সামার সিজনে আমাদের অ্যানুয়াল কম্পিটিশন হয়। তো সেখানে আমি ফার্স্ট হই। বেস্ট অ্যাক্ট্রেসে আমার কাছে বাড়িতে এখনো সাজানো আছে মেডেলটা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ওয়াও, ইউ। খুব সুন্দর কথা বললো। কিন্তু 2019 থেকে কিন্তু প্রাইজ পেয়ে অভ্যস্ত, নতুন কিছু নয় ওর কাছে। হ্যাঁ বলো অর্পিতা। নতুন বলতে আমার কাছে এখনো নতুন। একদম, এটা একটা আর্টিস্টের হ্যাঁ, পরিচয়। কারণ হ্যাঁ, এগুলো না অ্যাচিভমেন্ট বলতে পারো, লাইফে এক একটা স্টেজ তো। এগ্রি। আমরা যখন সিঁড়িতে উঠি, কখনো 2 ধাপ নামি, 3 ধাপ উঠি, আবার 4 ধাপ নেমে যাই, এটাও সেরকম এক একটা স্টেপের মতো। এটা কিন্তু মানে গোল নয়, এটা একটা ক্যারেক্টার তৈরি করে হুম। মানুষের লাইফে। যে একজন মানুষ এতগুলো বছর পেরিয়ে যে এই চরিত্রটা তার আসে, সেগুলো কিন্তু আপস এন্ড ডাউনস থেকেই আসে। একদম আপে চলে গেলে কিন্তু তার কোনো ক্যারেক্টার তৈরি হয় না। হুম। লাইফে স্ট্রাগল আছে মানেই তার চরিত্রটা তৈরি হচ্ছে। মানে আপনাকে কিন্তু ডাউনফলের জন্য প্রিপেয়ার থাকতে হবে, আর নিজেকে মোটিভেট করতে হবে। সময় কিন্তু ভালো আসবে, কিন্তু ওই ফেজটায় নিজেকে মোটিভেশন দিয়ে রাখতে হবে যে আমার সময় আসবে, আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, হার্ড ওয়ার্ক করে যেতে হবে। হ্যাঁ অর্পিতা, তোমার ওই নাটকের দিনগুলো যদি একটু শেয়ার নাটকের করো। দিনগুলো বলতে, আমি খুব বেশি দিন করিনি, 2টো শোই করেছি। কিন্তু একটা জিনিস বুঝেছি ভাই, নাটক করতে দম লাগে। হুম। লাইভ ইন্টারাকশন। একদম স্টেজের সামনে যখন হাজার হাজার দর্শক তোমার দিকে তাকিয়ে আছে, আচ্ছা আচ্ছা মানুষ কেঁপে যায়। হুম। সেটা আমি বুঝেছিলাম যে যারা স্টেজ পারফর্ম করে, তাদের মনে ঠিক কতটা জোর লাগে আর কতটা অধ্যাবসায় লাগে সেই চরিত্রটাকে মানুষের সামনে ফুটিয়ে তোলা। একদম। ভুল হতেই পারে, স্টেজেও ভুল হয়, সেই ভুলটাকে কভার আপ করাটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং তুমি নাটকে যখন করছো সেটা কিন্তু একদম লাইভ, টেকের ব্যাপার নেই, না, কোনো মানে রিটেকের ব্যাপার রিটেকের নেই। কোনো জায়গা নেই, জায়গা নেই। প্র্যাকটিস। দ্যাট ওয়াজ টাফ। মানে আর তখন তোমার বয়সটা আরো আরো হ্যাঁ, মানে একদম ইনিশিয়াল মানে দিন, একদম তখন 14 বছর বয়স 14 বছর বয়স। আর সেই সময় থেকে তুমি নাটক করে গেছিলে, হ্যাঁ, টানা 2 বছর করেছিলে। 1 বছর। 1 বছর করে 2টো শো 2টো করেছিলে। শো করেছি ওকে। আমি। অভিনয়ের পাশাপাশি ভয়েস অ্যাক্টরেরও কাজ করি। Wow, আমি great! গলা দিইও। বুঝতে অনেক পেরেছি। সিনেমা এমনও আছে যেখানে আমি লিড কাস্টিং এর ডাবিং আমি করেছি। বাহ। অনেক অ্যানিমেশন ক্যারেক্টারের ডাবিং করেছি, এমনও আছে সিরিয়ালেও অ্যানিমেশন ক্যারেক্টারের ডাবিং করেছি। মানে সত্যি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষের ইন্টারভিউ আপনারা দেখছেন। মানে তুমি যে ভয়েস ওভার ইন্ডাস্ট্রির কথা বলছো, ওটাও ফ্লারিশিং একদম। এখন। এফএমএ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তো ভয়েস ওভার হচ্ছে। তোমার সেই জার্নিটার সম্বন্ধে যদি একটু বলো। এই জার্নিটা বলতে অ্যাকচুয়ালি এটা জার্নি নয়, জানো তো, Okay. এটা না, এটাও অদ্ভুত ভাবে হয়ে যাওয়া। আচ্ছা। এই যে লকডাউনের সময়টা বললাম, সেই সময়ে যখন অনেক সিরিয়াল এমন হয়েছে যেখানে ক্রোমা ক্যারেক্টার, যেগুলো অ্যানিমেটেড ক্যারেক্টার, হুম। হয়তো হঠাৎ করে ভয়েস আর্টিস্ট আসেনি, হুম। হয়তো ইমিডিয়েট একটা চরিত্রের ভয়েস লাগবে, ওকে। সেরকম গলাগুলো আমি করতাম, একদম ফ্লোরে দাঁড়িয়েই করতাম, মানে অন স্পট। অন স্পট। আচ্ছা। তা সেইটা করতে তোমাদের কোনো প্রিপারেশনস নিতে হতো? না, এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি একটু এরকম করতাম। ভয়েস ওভার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভয়েস মানে নানা রকম ভয়েস চেঞ্জ করার একটা অভ্যেস ছোটবেলা থেকেই আছে। বুঝতে পেরেছি। যেমন ধরো আমি এখন কথা বলছি, এক্ষুনি যদি আমি একটা বাচ্চার ক্যারেক্টারে শিফট করে যাই, তখন যখন কথাটা আসে তখন গলাটা এমনিই কমে যায়। তো এটাতে আলাদা কোনো ব্যাপার না। শুনতে পেলেন, লাইভ ডেমো আপনারা দেখলেন। এবং এই জন্য আমি বারবার বলি ও মাল্টি ট্যালেন্টেড। দেখছেন বিভিন্ন ফিল্ডেও কিভাবে নিজের দক্ষতা পরিচয় দিচ্ছে এবং কিভাবে কাজ করছে। অর্পিতা, আমি যখন এই ইন্টারভিউটা করছি, আমাদের ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, তোমার কাছে ওমেন্স ডে বা নারী দিবসের তাৎপর্য, বা যদি আমি বলি সিগনিফিকেন্স, তোমার কাছে নারী দিবস বলতে এক কথা কি, বা এর সিগনিফিকেন্স কি?
নারী দিবস বলতে আমার কাছে মেয়েদেরকে মনে করানো যে তারা অ্যাকচুয়ালি নারী। কারণ হুম। আজকের সময় দাঁড়িয়ে এমন হুম। একটা হেক্টিক জীবন আমরা কাটাচ্ছি, অনেক ক্ষেত্রে না মেয়েরা না নিজেকে সময় দেওয়া ভুলে যাচ্ছে। একদম। সব থেকে বড় বিষয় এটা, ঘর সামলে বাইরে সামলে। আগের সময় কি হতো, মেয়েরা বাড়িতে থাকতো, ছেলেরা বাইরেটা সামলাতো। এখন কি হচ্ছে, বেশিরভাগ মেয়েরা বাড়ি থেকে বাইরে থাকছে, তো তাদের ঘরও সামলাতে হচ্ছে, বাইরেটাও সামলাতে হচ্ছে। হুম। সেখানে গিয়ে দাঁড়িয়ে না মেয়েদের মধ্যে কোথাও একটা ম্যাসকুলিনিটি চলে আসছে। ওকে। যেমন ধরো, আমি যখন এখানে বসে রয়েছি, হয়তো আমার গঠনটা মেয়েদের মতো, কিন্তু মাইন্ডে চলছে আমি এইটা কিভাবে ম্যানেজ করব, ওইটা কি করে ম্যানেজ করব, যেটা আসার কথা নয়, একদম। বাট মেয়েরা করছে এখন। মানে খুব ডিপ সাইকোলজিক্যাল কথা বললে তুমি। হ্যাঁ, মানে মেয়েরা অ্যাকচুয়ালি এখন দশভুজা হয়েছে এই যুগে দাঁড়িয়ে। একদমই তাই। আমরা এই যে তুমি কথাটা বললে ম্যাসকুলিনিটি চলে আসছে, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ডিবেটের বিষয় এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে একদমই। যে মেয়েরা এখন ছেলেদের ফিল্ডে করছে, ম্যানেজ করার কথা হুম। তুমি মেনশন করলে, ম্যানেজ করছে, ঘর দেখছে, বাইরেও সামলাচ্ছে। আচ্ছা অর্পিতা, তোমার কি মনে হয় আজকের দিনে কোনো জায়গায় আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটি এখনো রয়েছে? বা তুমি যখন কাজ করতে গেছিলে তোমাকে কি এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে? সত্যি কথা বলতে না, কারণ মেয়েদের কাজটা ছেলেদের কাজের থেকে একদম আলাদা। আমাদের বিজনেসে, হুম। এন্টারটেনমেন্ট বিজনেসে, মেয়েরা হচ্ছে গ্ল্যামার, ছেলেরা ম্যাসকুলিনিটি। তো যে ক্যামেরার বাইরে হয়তো দশভুজার মতো সব দিক সামলাচ্ছে, একদম। ক্যামেরার সামনে তাকে একদম মানে কি বলবো, একদম অবলা একজন এরকম তাকে পোর্ট্রে করতে হয়। পোর্ট্রে করতে হচ্ছে। হুম। কিন্তু ইন রিয়েল লাইফ হুম। ছেলেরা যেটা করছে, মেয়েরাও এখন কিন্তু তাই করছে। একদম। ছেলেরাও ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে, মেয়েরাও ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। ছেলেরাও 10 দিক সামলাচ্ছে, মেয়েরাও 10 দিক সামলাচ্ছে। ইভেন এই নারী দিবসে দাঁড়িয়ে আমি একটু ছেলেদের কথাও বলবো, অ্যাকচুয়ালি ছেলেরাও কিন্তু এখন ঘর সামলাচ্ছে, হুম, একদম। তাই নয় আই কি? এগ্রি। এই নিয়ে সিনেমাও হয়ে গেছে, হ্যাঁ। বলিউডে আমরা সিনেমা দেখেছি এই বিষয়টা নিয়ে। তুমি যেটা বলে ছেলেরাও ঘর সামলাচ্ছে। আর আমি মনে করি একটা ছেলে এবং মেয়ের দুজনে কোঅপারেশন না হলে একটা ঘর হয় না। না, সেরকমই সমাজের যদি আমরা দেখি সব ফিল্ডেই ছেলে এবং মেয়েরা সমানভাবে কোঅপারেট করেই একটা ফিল্ডকে ফ্লারিশ করবে, যে কোনো হ্যাঁ, প্রফেশনও তুমি যদি বলো। একটা জিনিস তুমি খেয়াল করবে, এখন যেই মহিলারা, আমি হুম। মেয়েদের কথা বলবো না, যেই মহিলারা হুম। ঘর এবং বাইরে দুটোই সামলাচ্ছেন, তারা কিন্তু নিজের সংসারের মধ্যেকার যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটাকে কিন্তু স্ট্রেটেন করছে। বাড়ির ছেলেদেরকে প্রপার শিক্ষা দেওয়া, বাইরে কার সাথে কিভাবে বিহেভ করব, কারণ তারা তো এখন বাইরের দুনিয়াটাও দেখছে। একদম। বাইরের দুনিয়ায় সেই মানুষটা কিরকম চরিত্রে তৈরি হবে সেটা কিন্তু ঘর থেকে তৈরি হচ্ছে, বিকজ মহিলারা এখন বাইরের দুনিয়াটাও দেখছে। একদম, যেটা হয়তো আজ থেকে 20-30 বছর আগে কতটা না, ছিল না। মায়েরা পারতেন না, মায়েরা বলতেন বাইরে সাবধানে থাকবি, কোনো রকম অসভ্যতা করবি না, ছেলেদের মেয়েদের সবাইকেই বলতেন। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে মহিলারা কি বলছেন, তুমি এইটা করবে, এইটা করবে না, এইটার রিজন এইটা, হুম। প্রপারলি তারা বোঝাতে পারছে, বিকজ তারা বাইরের দুনিয়াটা দেখছেন। হুম। একদম, মানে সেক্ষেত্রে আর ওই ব্যারিয়ারটা নেই, না। যে বাঁধনটা, যে ব্যারিয়ারটা, যে মেয়েরা মানে ঘর হ্যাঁ, সামলাবে আর ছেলেরা মানে বাইরে বেরোবে, যে সেই লিঙ্গ ব্যাপারটা নেই। বৈষম্যটা লিঙ্গ ছিল, বৈষম্য, যে হ্যাঁ। না বাবা ছেলেরা এটা করবে মেয়েরা এটা করবে না, হুম। সেটা নেই। সেটা নেই। আর এটা একদিকে একটা প্রোগ্রেসিভ সমাজের হওয়া উচিত। একদমই যে তাই। কোনো প্রগতিশীল দেশ বলো, যে কোনো প্রগতিশীল সমাজ বলো, সেখানে এই ব্যারিয়ার থাকাটা উচিতই নয়। একদমই না। আর যেটা তুমিও ভেঙেছো, তুমি এত ছোট বয়সে এতগুলো ফিল্ডে কাজ করছো, এন্টারটেনমেন্ট ফিল্ডে 8 বছর ধরে কাজ করছো, দ্যাট ইজ এক্সিলেন্ট। এবং তুমি দেখিয়ে দিয়েছো যে মেয়েরা সব পারে। মানে বিভিন্ন ফিল্ডে তুমি যেগুলো বললে, ভয়েস ওভার ইন্ডাস্ট্রি, আবৃত্তি, অ্যাক্টিং থেকে নাটক, সব কিছু তুমি কাজ করছো। এটা খুবই ইন্সপায়ারিং। মানে যারা যারা এখনো এই ফিল্ডে আসতে চেয়েছে তারা ওকে দেখে শিখতে পারেন, বা আমি শেখার কথা বলবো না, ওকে দেখে মোটিভেটেড হতে পারেন। অর্পিতা, আমাদের দর্শকরা যারা এটা দেখছে, যারা এরকম ফিল্ডে আসতে চাইছে বা আর্ট অ্যান্ড কালচার বা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করতে, তাদের তুমি কোনো টিপস দেবে দেখো বা কোনো তাদেরকে, মেসেজ দেবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাকে এরকম অনেকে বলেছেন, যেটা আমি আগেও বললাম যে আমি একটু অভিনয় করতে চাই, আমাকে একটু সুযোগ দেবেন। তাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ আগে শিখুন। এরকম অনেক অ্যাক্টিং স্কুল আছে যারা বেসিক থেকে শেখায়, তারাই সুযোগ করে দেয়। একদম। তো প্লিজ একটু খোঁজ নিয়ে শিখুন। আর দ্বিতীয়ত, কেউ যদি বলে অভিনয় করতে টাকা লাগে, লাগে না, শিখতে টাকা লাগে। আপনি যে শিখছেন, গুরু দক্ষিণা তো দেবেন, গুরু দক্ষিণা দিন, কিন্তু কোথাও কাজ চাইতে গেলে কাউকে প্লিজ টাকা দেবেন না, এই ফাঁদে পা দেবেন না। যদি আপনি প্যাশনেট থাকেন তাহলে অবশ্যই কোনো ভালো ইনস্টিটিউটে গিয়ে অভিনয়টা শিখুন। যদি আপনার মধ্যে দক্ষতা বা ট্যালেন্ট থাকে, আপনি প্রপার ওয়েতে কাজ করুন এবং লিঙ্গ বৈষম্য ভেঙে দিন।
দিস ইজ ইমন মুখার্জি সাইনিং অফ ফ্রম জেসি নিউজ প্লাস। আপনারা দেখছিলেন অর্পিতা নস্করের আনফিল্টার্ড ইন্টারভিউ। আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। দেখতে থাকুন জেসি নিউজ প্লাস।